হাই বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি এখন যে মুভিটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি এটির নাম সাকারাতুল মউত, যার বাংলা হলো মৃত্যুর যন্ত্রণা। এটি একটি ইন্দোনেশিয়ান মুভি। মুভিটি 2024 সালে রিলিজ হয়। মুভির শুরুতেই দেখা যায় একটি মেয়ে তার বাবা মায়ের সাথে কথা বলছে। মেয়েটির নাম রত্ন। কথা বলা শেষে তার বাবা মা কোনো একটি জায়গায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। পথের মধ্যে তাদের গাড়িটি দুর্ঘটনার শিকার হয়। রত্নার বাবা মা দুজনেই মারা যায়। খবর পেয়ে রত্ন সেখানে চলে যায়। রত্ন লাশগুলোর পাশে অবস্থান করে কান্না করতে থাকে। সে যখন তার মায়ের পাশে বসে কান্না করছে, তখন তার বাবার লাশটি জেগে ওঠে এবং অদ্ভুতভাবে ডাকতে থাকে। সে যখন তার বাবার কাছে যায়, তার বাবা তার গলা চেপে ধরে। রত্ন ভয় পেয়ে যায়। তার সাথে রত্নর ঘুম ভেঙে যায়। আসলে এতক্ষণ যা ঘটেছে তা ছিল স্বপ্ন। এখন যাকে দেখছেন তার নাম ইন্দা। ইন্দা এই বাড়ির কাজের মেয়ে, আর তার একটি মেয়ে আছে। মেয়েটির নাম ইসমি। রত্না এবং ইন্দা কাজ করছে এবং কথা বলছে। ঠিক তখনই তাদের কাছে খবর আসে রত্নর বাবা মা দুর্ঘটনার মধ্যে পড়েছে। সে দ্রুতই হাসপাতালে চলে যায়। আপনারা এখন যাকে দেখছেন তার নাম ওয়াতি। সে রত্নার বড় বোন হয়। দুর্ঘটনার কারণে তাদের মা মারা যায় আর তার বাবা কোমায় চলে যায়। এখন যে নারীকে দেখছেন তিনি হলেন রত্নার বাবার দ্বিতীয় স্ত্রী এবং অন্যজনের নাম তার্য। সে দ্বিতীয় স্ত্রীর একমাত্র ছেলে। রত্ন তাদেরকে স্বাগত জানায়। তার্যর মা তার বাবার পাশে বসে কান্নায় ভেঙে পড়ে। কোরআন পাঠ করার জন্য তার্যর মা রুমে থেকে যায়। রত্নের সাথে এখন যে ব্যক্তিকে দেখছেন তার নাম সাফায়াত। সে এই গ্রামের একজন বৃদ্ধ লোক। বাইরে যখন রত্নার মায়ের লাশের পাশে বসে সবাই কোরআন পাঠ করছে, তখন তার্যর মা তার বাবার পাশে বসে কোরআন পাঠ করছে। এমন সময় তার চশমাটি নিচে পড়ে যায়। সে চশমাটি নিচে থেকে উঠানোর পর দেখে তার স্বামী খাটের উপরে বসা। সে অবাক হয়ে যায় এবং চিন্তা করতে থাকে এটি কিভাবে সম্ভব। তার স্বামী তো কোমায় চলে গেছে। তার স্বামী অস্বাভাবিক আচরণ করতে থাকে। তার চশমাটি আবারও নিচে পড়ে যায়। সে যখন চশমাটি উঠাতে যায়, সে দেখে খাটের নিচে কিছু লম্বা চুল পড়ে আছে। সে ভয় পেয়ে যায়। কিছুক্ষণ পর সে আয়নার দিকে তাকায় এবং সে যা দেখে তা দেখার জন্য সে কোনোভাবে প্রস্তুত ছিল না। সে দেখে তার স্বামীর পাশে একটি ভয়ঙ্কর জিন বসে আছে। সে প্রচন্ড ভয় পেয়ে যায়। চিৎকার দিয়ে রুম থেকে বের হয়ে যায়। তার চিৎকার শুনে সবাই রুমের সামনে চলে আসে, কিন্তু তারা কিছুই দেখতে পায় না। পরের দিন রত্নার মায়ের লাশ দাফন করা হয়। তারা মিলাদ মাহফিলের আয়োজন করে। সাবাত নামের বৃদ্ধ সহ অনেকে আসে। ইন্দাস সবাইকে খাবার পরিবেশন করছে। এমন সময় সে দেখে রত্নর বাবা একটি রুমের কাছে দাঁড়িয়ে আছে। ইন্দা দ্রুতই তার কাছে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সে রুমের ভেতরে চলে যায়। ইন্দা আবার রত্নর বাবার রুমে যায়। সে দেখে রত্নের বাবা তার রুমই আছে। সে বুঝতে পারছিল না তার সাথে কি ঘটছে। আসলে আগরজন ছিল রত্নার বাবার অবয়ব। পরের দিন সকালে একটি বাজারে ওয়াতি ও তার্জর মধ্যে বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে ওয়াতি তার্জকে থাপ্পড় বসিয়ে দেয়। রত্ন এসে দুইজনকে থামায়। রাতে কোরআন পাঠ চলছে। তার্জর মা রত্নাকে প্রস্রাব করার কথা বলে তার্জর বাবার রুমে চলে যায় এবং তার বালিশের নিচে একটি তাবিজ রাখার চেষ্টা করে। ঠিক তখনই রত্না এবং ওয়াতি সেই রুমে প্রবেশ করে। ওয়াতি তার হাত থেকে তাবিজটি কেড়ে নেয় এবং বলে, এসব তুমি তোমার ছেলের কথাই করছো। ওয়াতি তাকে অপমান করে বের করে দেয়। তখন সেখানে থাকা সবাই বলতে থাকে তার মা ব্লাড ম্যাজিক করছে। সাবায়াত নামের বৃদ্ধ লোকটি সেখানে চলে আসে এবং সবাইকে কোরআন পাঠ করতে বলে। সাবায়াত রত্নার কাছে জানতে চায় এখানে কি হয়েছে, কিন্তু সে কোনো জবাব দেয় না। এক রাতে ওয়াতি তার বাবার বিছানায় মাথা রেখে ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে জাগার পর সে দেখে তার বাবা বসে আছে। সে অবাক হয়ে যায়। সে তার বাবার কাঁধে হাত দেয়। তারপর তার বাবা তার হাত এমন জোরে চেপে ধরে ওয়াতি ভয় পেয়ে যায়। যখন সে তার বাবার রুম থেকে বেরোচ্ছে, এমন সময়ে তার বাবার একটি বীভৎস অবয়ব তার গলা চেপে ধরে। ওয়াতি প্রচন্ড ভয় পেয়ে যায় এবং নিচে পড়ে যায়। সেই রাতে ওয়াতি তার স্বামীর বাড়িতে যাওয়ার জন্য বের হয়, আর এই দৃশ্য ইন্দা দেখতে পায়। কিছুক্ষণ যাওয়ার পর সে দেখে রাস্তার লাইটগুলো বন্ধ হয়ে গিয়েছে। তারপর একটি লাইট জ্বলে ওঠে এবং লাইটের আলোতে সে একটি অবয়ব দেখতে পায়। এরপরে অবয়বটি তার কাছে চলে আসে এবং তাকে চেপে ধরে। পরদিন তার লাশ পাওয়া যায়। মুভির পরবর্তী দৃশ্যে দেখা যায় তার যে লক্ষ্য করছে তার বাবার মতোই কেউ একজন দাঁড়িয়ে আছে। সে বাবা বলে ডাক দেয়। কিছুক্ষণ পর অবয়বটি এসে তাকে চেপে ধরে। সে প্রচন্ড ভয় পেয়ে যায়। ওয়াতিকে হত্যা করার জন্য পুলিশ তার্জকে সন্দেহ করে। তারা তার্জর বাসা সার্চ করতে যায়। সেখানে তারা রক্ত মাখায় একটি ছুরি খুঁজে পায়।
তার্য তার বোনকে হত্যার বিষয়টি অস্বীকার করে। সে পুলিশকে ফাঁকি দিয়ে পালাতে থাকে। এক পর্যায়ে সে একটি অন্ধকার ফ্যাক্টরিতে প্রবেশ করে। তার্যর মা রত্নার কাছে চলে যায়। সে রত্নাকে বোঝাতে চেষ্টা করে তার্য ওয়াতিকে হত্যা করেনি। রত্না বিষয়টি পুলিশের কাছে ছেড়ে দেয়। এক পর্যায়ে রত্না তাকে বলে, সেই দিন আপনি তাবিজটি কেন রাখতে চেয়েছিলেন? তার্যর মা বলে, তোমার বাবার দেহে একটি জিন আছে, জিনটি তোমার বাবাকে রক্ষা করে চলেছে। আমি শুধু চেয়েছি তোমার বাবার শান্তিপূর্ণ মৃত্যু। তাই সেই দিন তার কাছে আমি তাবিজটি রাখতে চেয়েছিলাম। এই কথা শোনার পর রত্ন অবাক হয়ে যায়। এইদিকে তার্য অস্বাভাবিক কিছু দেখতে পায়। সে দেখে কেউ তার সামনে দিয়ে চলে যাচ্ছে। কখনো কখনো আওয়াজ হচ্ছে, আবার কখনো কেউ হাসছে। সে সামনের দিকে এগিয়ে যায়। সে দেখে কেউ একজন কপাল চাপড়াচ্ছে। কখনো তার সামনে এসে তাকে ভয় দেখাচ্ছে। কিছুক্ষণ পর তার কাছে মনে হয় তার বাবার মতো কেউ একজন তাকে ডাকছে। সে ভয়ে পিছের দিকে যেতে থাকে। কিছুক্ষণ যাওয়ার পর সে দেখে ভয়ানক একটি অবয়ব দাঁড়িয়ে আছে। সে প্রচন্ড ভয় পেয়ে যায়। এরপরেই একটি অবয়ব তাকে হত্যা করার চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তে ইন্দা সেখানে চলে আসে এবং অবয়বটি অদৃশ্য হয়ে যায়। এক রাতে রত্না ঘুমাচ্ছে। হঠাৎ করে তার বাবা তাকে ডাকছে। সে তার বাবার রুমে চলে যায়। তখন তার বাবা বলে, আমি মরতে চাই, আমি খুবই কষ্ট পাচ্ছি। তার মুখ দিয়ে রক্ত বের হয়ে আসে। রত্ন তার বাবাকে কালমে পরানোর চেষ্টা করে, কিন্তু পরাতে পারে না। ঠিক সেই মুহূর্তে রত্ন লক্ষ্য করে তার বাবা দরজার দিকে তাকিয়ে আছে। একই সাথে তার মনে হচ্ছে কেউ একজন দরজা খুলছে। রত্ন পিছের দিকে তাকিয়ে দেখে সেখানে কেউই নাই। ইসমি নামের মেয়েটির কান্না শুনতে পায়। রত্না দৌড়ে সেখানে চলে যায়। ইসমি রত্নাকে বলে, আমি স্বপ্নে দেখেছি তুমি মারা গিয়েছ। তার কিছুক্ষণ পরেই রত্ন লক্ষ্য করে ইসমি দরজার সামনে দাঁড়িয়ে বলছে, তোমরা আমার রুমে কি করছো? তারপর রত্না যা দেখে তা দেখার জন্য সে কোনোভাবে প্রস্তুত ছিল না। সে দেখে একটি ভয়ঙ্কর অবয়ব তার গলা চেপে ধরেছে। আসলে আগের জন ইসমি ছিল না, সে ছিল ইসমির একটি অবয়ব। সেই মুহূর্তে ইন্দা মোমবাতি নিয়ে চলে আসে। সেই সাথে ইসমি অজ্ঞান হয়ে যায় এবং অবয়বটি অদৃশ্য হয়ে যায়। জ্ঞান ফেরার পর ইসমি বলতে থাকে, আমি ব্যথা পাচ্ছি। তারপর রত্ন ও ইন্দা দেখে ইসমির পিঠে ক্ষত হয়ে গিয়েছে। এই দৃশ্য দেখে তারা দুইজন অবাক হয়ে যায়। পরবর্তী সিনারিতে দেখা যায় রত্ন সাফায়াত নামের লোকটির সাথে বিষয়টি নিয়ে আলোচনা করে। বৃদ্ধ লোকটি জিন উপস্থিত করার জন্য তাকে কিছু সরঞ্জাম এবং সাথে কিছু পরামর্শ দেয়। রত্ন বৃদ্ধ লোকটির পরামর্শ অনুযায়ী সরঞ্জামগুলো ব্যবহার করে জিনটিকে উপস্থিত করার চেষ্টা করে। জিনটিকে উপস্থিত করার জন্য মন্ত্র পড়ার চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তে তার কাছে মনে হয় কেউ একজন উত্তেজিত হয়ে তার আশেপাশে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। সে মন্ত্র পড়তে গিয়েও মন্ত্র পড়তে পারে না। সে ভয় পেয়ে যায়। সে দেখে তার সামনে রাখা পাত্রটি নিজে থেকে উপরের দিকে উঠে যাচ্ছে। তার কাছে মনে হয় তার বাবা বসে আছে এবং তার পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে। রত্ন অবয়বটির কাছে জানতে চায়, আপনি কি চান? অবয়বটি বলে, আমি তোমাকেই চাই। এই কথা শোনার পর সে ভয় পেয়ে যায়। সাহস করে পেছনের দিকে তাকিয়ে দেখে সেখানে কেউই নাই। কিছুক্ষণ পরেই তার বাবা তাকে ডাক দেয়। সে যখনই পিছনের দিকে তাকায় সে দেখে বিশাল একটা ভয়ঙ্কর অবয়ব তার সামনে দাঁড়িয়ে আছে। অবয়বটি তাকে চেপে ধরার চেষ্টা করে। সে চিৎকার দিয়ে সেই রুম থেকে বের হয়ে যায়। পরের দিন বিষয়টি নিয়ে সাফায়াতের সাথে আলোচনা করে। মুভির পরবর্তী সিনারিতে দেখা যায় ইন্দা তার্যর জন্য খাবার নিয়ে এসেছে। তার্য যখন খাবার খাচ্ছে তখন ইন্দা তার কাছে ক্ষমা চাচ্ছে। তার্য অবাক হয়ে যায় এবং বলতে থাকে, তুমি আমার কাছে কেন ক্ষমা চাচ্ছ? ইন্দা বলে, আমি ওয়াতিকে হত্যা করেছি। হত্যা করার পর ছুরিটি তোমাদের বাসায় রেখে এসেছি। আর আমি এসব করেছি শুধু আমার মেয়ের জন্য। এই কথা শোনার পর তার্য ইন্দার উপর প্রচন্ড রাগান্বিত হয় এবং ইন্দার গলা চেপে ধরে তাকে হত্যার চেষ্টা করে। কিন্তু তার্য নিস্তেজ হতে থাকে এবং এক পর্যায়ে তার মৃত্যু হয়। আসলে ইন্দা তার্যর জন্য বিষ মিশিয়ে খাবার এনেছিল, তাই সে মারা গিয়েছে। ইন্দা সেখান থেকে পালিয়ে যায়। তার্যর মা তার্যর লাশ দেখে কান্নায় ভেঙে পড়ে। রত্ন তার্য লাশ দেখতে আসে। সে রাতে সাফায়াত নামের বৃদ্ধ লোকটি তাদের বাসায় যায় রত্নর বাবার চিকিৎসা করার জন্য। সে ইন্দাকে বলে তারা যেন বাইরে বের না হয়। এই কথা শুনে ইন্দা মনে মনে প্রচন্ড রাগ হয়। সাফায়াত রত্নর বাবার চিকিৎসা শুরু করে। রত্ন তার বাবার দেহে পানি ঢালছে। তার বাবা অস্বাভাবিক আচরণ শুরু করতে থাকে। আর এই দৃশ্য ইন্দা জানালা দিয়ে দেখে। সেই মুহূর্তে ইসমি চিৎকার করে কান্না করতে থাকে আর বলতে থাকে, আমি ব্যথা পাচ্ছি, আমি ব্যথা পাচ্ছি। এক পর্যায়ে রত্নার বাবা অজ্ঞান হয়ে যায়। একই সাথে সেখানে রাখা একটি গ্লাসের পানি শুকিয়ে যায়। অন্যদিকে ইসমির ক্ষতস্থান থেকে রক্ত বের হতে থাকে। এক সময় সে অজ্ঞান হয়ে যায়। সাফায়াত বলে, আমাদের কাজ শেষ হয়েছে, আমরা কাজটি সম্পূর্ণ করতে পেরেছি। তারপর তারা দুজনেই মুচকি হাসে। এর মধ্যেই ইন্দা রত্নকে ছুরি দিয়ে আঘাত করার জন্য সেখানে চলে যায়।
সাফায়াত রত্নকে সরিয়ে দেয় আর ছুরিটি সাফায়াতের দেহে প্রবেশ করে। সাফায়াত মারা যায়। এই দৃশ্য দেখে রত্ন অবাক হয়ে যায়। তারপর ইন্দা বলতে থাকে, এতদিন যা ঘটেছে সবকিছুই আমি আমার মেয়ের জন্য করেছি। ইসমি তোমারই বোন। আসলে ইন্দা ছিল একজন কাজের মেয়ে। রত্নার বাবা ইন্দার সাথে অবৈধ সম্পর্ক করায় ইন্দা প্রেগনেন্ট হয়ে যায়, কিন্তু বিষয়টি রত্নার মা জেনে যায়। ইন্দা একটি মেয়ে সন্তান জন্ম দেয়। রত্নার বাবা ইন্দার মেয়েকে খুব ভালোবাসতো, তাই রত্নার মা একজন তান্ত্রিকের কাছে তার স্বামীর বিরুদ্ধে কালো জাদু করতে যায়। কিন্তু তান্ত্রিক বলে দেয় তার দেহে এমন একটি জিন আছে যেটি তাকে সব সময়ের জন্য রক্ষা করে চলেছে। যদি তার বিরুদ্ধে কালো জাদু করা হয়, জিনটি তান্ত্রিককে আক্রমণ করবে। রত্নার মা উপায় না পেয়ে ইন্দার মেয়ের বিরুদ্ধে কালো জাদু করে। তারপর থেকে ইসমি অসুস্থ হয়ে পড়ে। রত্নার বাবা ইন্দাকে বলে, আমার সাথে থাকা জিনটি ইসমির দেহে প্রবেশ করে তাকে সুস্থ করে তুলবো। কিন্তু তারপরেই অ্যাক্সিডেন্ট ঘটে যাওয়া তা সম্ভব হয়নি। ইন্দা জানতো রত্নার বাবার মৃত্যুর পর জিনটি তার কোনো এক সন্তানের দেহে প্রবেশ করবে। জিনটি যাতে ইসমির দেহে প্রবেশ করে এবং কালো জাদু থেকে ইসমি বেঁচে যায়, তাই ইন্দা ওয়াতি ও তার্জকে হত্যা করে। এবার রত্নার পালা। ইন্দা অনেক চেষ্টা করার পর ছুরিটি রত্নার দেহে প্রবেশ করাতে সক্ষম হয়। সেই সাথে রত্নার বাবার পাশে থাকা পানির গ্লাসটি ভেঙে যায়। রত্ন মারা যায়। রত্নার বাবা আবার জেগে ওঠে এবং সে চায় জিনটি রত্নের দেহে প্রবেশ করুক। জিনটি রত্নের দেহে প্রবেশ করে এবং রত্ন ভয়ঙ্কর রূপে জেগে ওঠে। জিনটি রত্নের কাছে আসে। তখন তার বাবা বলতে থাকে, তুমি বলো আমি তোমাকে গ্রহণ করেছি, তাহলে তোমার জীবন বেঁচে যাবে। রত্ন রাজি হয় এবং জিনটি তার ভেতর প্রবেশ করে। রত্ন তার দেহের ভেতরে থাকা ছুরিটি বের করে ইন্দাকে হত্যা করার জন্য তাড়া করতে থাকে। ইন্দা একটি রুমে প্রবেশ করে। তারপর রুমের দরজা সে আটকে ফেলে, কিন্তু রত্না রুমটি ভেঙে ইন্দার কাছে চলে যায়। যখনই সে ইন্দাকে হত্যা করতে যাবে, ঠিক তখনই ইসমি কান্না করতে থাকে এবং বলতে থাকে, আমি ব্যথা পাচ্ছি, আমাকে সাহায্য করো। রত্নার সাথে থাকা জিনটি ইন্দাকে হত্যা না করে ইসমির কাছে চলে যায়। এক পর্যায়ে জিনটি ইসমিকে হত্যা না করে ছুরি দিয়ে তার হাতের ভেতরে থাকা কালো জাদু করা তাবিজটি বের করে জিনটি গিলে ফেলে। ইসমি আগের চেয়েও সুস্থ অনুভব করে। রত্ন স্বাভাবিক জীবনে ফিরে আসে। পরবর্তী সিনারিতে দেখা যায় ওয়াতি ও তার্জকে হত্যার দায়ে পুলিশ ইন্দাকে ধরে নিয়ে যায়। রত্ন ও ইসমি সেই দৃশ্য দেখে, আর এর মধ্যে দিয়ে এই মুভিটির সিনারি শেষ হয়ে যায়। যদি এই মুভিটির বর্ণনা আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।